অর্থ আত্মসাতের মামলায় ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আইন অনুযায়ী বিচার বললেন মন্ত্রী। বেনজিরের আরও সম্পত্তির সন্ধান, ক্রোকের নির্দেশ, অভিযোগ প্রমাণ হলে আইনি ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তি, তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার তাগিদ অর্থনীতিবিদদের, রাজস্ব আহরণ বাড়ানোর পরামর্শ। জাতীয় ঈদগাহে এবার 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা, 24 ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী 15 জুলাই শুনানির তারিখ নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত। অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিম্ন 10 বছরের সাজা হতে পারে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে দুদকের মামলার শুনানিতে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর ইউনূস সহ অন্যান্য আসামিরা। উভয় পক্ষের শুনানির পর আসামি পক্ষের অব্যাহতির বিষয়টি খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দিয়ে 15 জুলাই শুনানির দিন ধার্য করেন বিশেষ জজ আদালত। আদালত থেকে বের হয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্ত আছে আমি তো জানি না, এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি, সেটা কেন হয়, যে এটাই হলো হয়রানি। শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে আসামিদের সংশ্লিষ্টতা থাকায় আদালত অভিযোগ গঠন করে শুনানির জন্য দিন ধার্য করেছে বলে জানান দুদকের আইনজীবী। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে 4 আজকে গঠিত হয়েছে। প্রথমে 11/7 ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15/7 পরবর্তী তারিখ ধার্য করা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবে লায়েবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। 2023 সালে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় মামলা করেছিল দুদক। অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন 10 বছর আছে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের সকল নাগরিকের যেমন বিচার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বিচার কাজ তেমনি চলছে। তবে দেশে বিদেশে ডক্টর ইউনূস সত্য বলে বেড়াচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয় ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয়, ডক্টর ইউনূসেরও ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আসাম জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আরও সম্পদের সন্ধান পায় দুদক।
এরই প্রেক্ষিতে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেন। জব্দ হওয়ার সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে নারায়ণগঞ্জে রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39.30 কাঠা জমির উপর 2টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় 25 একর জমি, স্ত্রী জিসান মির্জার নামে আদাবর থানার পিসিকালচার এলাকায় 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির মূল্যে সম্পত্তিতে 6তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত সঠিক পথে হচ্ছে। কারা খুন করেছে সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক পুলিশ প্রধান বেনজির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রমাণ মিললে আইনি প্রক্রিয়া চলবে তার বিরুদ্ধে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু রহস্য এখনও উদ্ঘাটন হয়নি, যদিও দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রেখেছে ডিবি। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন এমপি আনারের মেয়ে ডরিন। পরে সাংবাদিকদের বলেন, বাধাহীনভাবে বাবা হত্যার বিচার দেখতে চান। আমি একটা কথাই বলতে চাই যে কোনো চাপের মুখে পড়ে, কোনো চাপ সৃষ্টি করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আনারের হত্যাকাণ্ডে কেউ যেন পার না পেয়ে যায়, অব্যাহত রয়েছে সে প্রচেষ্টা। কোনো চাপচোপ নাই, আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় কতটুকু সে বিষয়েও স্পষ্ট করেন অবস্থান। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন, আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। আসছে ঈদ যাত্রায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, আমি সেটাই মনে করি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিষয়টি 1 মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গ্রাহকের সুবিধার্থে দেশে প্রিপেড বৈদ্যুতিক মিটার চালু করা হয়েছে। 2025 সালের মধ্যে সকল বিদ্যুৎ গ্রাহককে এর আওতায় আনা হবে বলে ঘোষণাও রয়েছে। অথচ প্রিপেড মিটারের সুবিধা ছাপিয়ে অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাব সহ বিভিন্ন কারণে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন ভোক্তারা। সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সচিব সহ বেশ কজনকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। জবাব না পেয়ে জরুরি ভিত্তিতে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার চেয়ে হাইকোর্টে রিট করেন তারা। বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। একটা হচ্ছে যে কথায় কথায় যতবার আপনি প্রিপেড মিটার রিচার্জ করবেন ততবারই ডিমান্ড চার্জ কাটা হয়, মিটার রেন্ট কাটা হয় এবং বিভিন্ন সময় পোস্টপেড মিটারে যেটা হতো যে আমি কত ইউনিট ব্যবহার করেছি তার উপর একটা বিল আসতো, কিন্তু প্রিপেড মিটারে আমি যে 2000 টাকা বললাম আমি কত ইউনিট ব্যবহার করছি, যে ট্যারিফ আমাকে কিভাবে কেটে নিচ্ছে, এটা কোনো জবাবদিহিতা নাই। হাইকোর্ট শুনানি শেষে রুল সহ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আদেশ দেন। এক্সপার্ট দ্বারা কেন তদন্ত কমিশন গঠন করা হবে না এই মর্মে রুল দিয়েছেন এবং এটা রিপোর্ট আমরা প্রেয়ার বলেছি যে এটা রিপোর্ট মহামান্য হাইকোর্টে দাখিল করার জন্য। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে বাংলাদেশে যারা বিদ্যুৎ সাপ্লাই করে, ডিপিডিসি, পাওয়ার গ্রিড সহ 9টি প্রতিষ্ঠানকে আমরা সবগুলোকে আমরা কিন্তু এই রুলে বিবাদী করেছি। এর আগে মঙ্গলবার বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাজেট বাস্তবায়নে অতিরিক্ত খরচ এবং ঋণ খেলাপির পরিমাণ কমিয়ে আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় রপ্তানি শিল্প চ্যালেঞ্জে পড়বে জানিয়ে নীতি সহায়তা ও রাজস্ব আহরণ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বাজেট পরবর্তী আলোচনা। প্রস্তাবিত বাজেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক উপস্থাপনায় জানানো হয়, গেল ৯ মাসে মূল্যস্ফীতি ৯% উপরে। বাংলাদেশকে বেশিরভাগ পণ্য আমদানি করতে হয়, কিন্তু ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় উৎপাদনে সামগ্রিক খরচ বেড়ে গেছে। Right now, the export performance is very, very nominal at about 2% of GDP. The budget is smaller, and that smaller budget will also help the macro situation because we need a tighter stance. So tighter monetary policy, supported by tighter fiscal policy, should create the environment for stabilization. সরকার মানসম্মত বিনিয়োগের মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদনে নীতিগত সহায়তা দেবে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। The government and those who choose the policies, make the policies choose in the right way in most cases, then there should be an indication that this incentive and this support. অর্থনীতির কল্যাণে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানান প্রধানমন্ত্রীর এই অর্থ উপদেষ্টা। NBI is not equipped with the intelligence in order to reach a decision in respect of which industries are to be encouraged. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কোরবানি শেষে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর 24 ঘন্টার মধ্যে অপসারণের কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন বলেও জানিয়েছে ডিএনসিসি। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঈদুল আজহার জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক তত্ত্বাবধান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শনে আসেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই সময় মেয়র বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সকাল 7:30টায় প্রধান জামাত হতে পারে। নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবার ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। পরে কথা বলেন কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে। ঈদের 2 দিনের মধ্যে ঢাকাবাসীকে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, বর্জ্য অপসারণের সময় 24 ঘন্টা। কোরবানি পশু বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। অন্যদিকে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় উত্তর সিটি কর্পোরেশনে যোগ হলো নতুন 40টি ডাম্প ট্রাক। এই সময় উত্তর সিটির মেয়র আতিক ঘোষণা দেন 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার। 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকব। এবারে ইজারা নেয়া কোনো হাট রাস্তায় পশু বসালে তার জামানত বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারকে প্রধান শত্রু আখ্যা দিয়ে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল বলেন, শিগগিরই আন্দোলন আরও বেগবান হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষার এই সংগ্রাম অব্যাহত থাকবে। ভোটের অধিকার পুনরুদ্ধারে তরুণদের এগিয়ে আসারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রধান শত্রু তো হচ্ছে এই সরকার, যারা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে দূরে সরিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। সুর একটাই, সুর হচ্ছে যে আমরা এই সরকারকে আর দেখতে চাই না। সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেন সত্যিকার অর্থেই
গণতান্ত্রিক চর্চা থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে, গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। বাংলাদেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G চালু হলেও নেই অগ্রগতি। ভিন দেশে ব্যান্ডউইথ রপ্তানি করলেও নিজ দেশের নেটের গতি তলানিতে। সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন উল্টো পথে চলছে এই খাত। তবে বিটিআরসি বলছে অচিরেই গতি পাবেন নেট গ্রাহকেরা। আদিত্য মামুনের বিশেষ রিপোর্ট। বিশ্বজুড়ে 208টি দেশের মধ্যে মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তলানিতেই অবস্থান বাংলাদেশের। 3G 4G সেবায় যেখানে সুলভ নয়, সেখানে উচ্চভিলাষী প্রকল্প 5G চালু করে মন্ত্রণালয়। মোবাইল নেট সেবায় বাংলাদেশ বিশ্বে 108তম আর ব্রডব্যান্ডে 112তম অবস্থানে। আইএসপিগুলো 10 Mbps ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবা দিলেও মোবাইল অপারেটরদের গতির তারতম্য ক্ষেত্রভেদে অনেক। এটা কিন্তু একদিনে বাড়বে না। আমরা নতুন যে ব্রডব্যান্ড পলিসি করতেছি ওইখানে আমরা আপাতত ধরে রাখছি 20 Mbps হবে। এইটা আগামী বছরের মধ্যেই তখন স্পিড অনেক বেশি হবে, গ্রাহকের কাছে এটা খুবই অ্যাক্সেসেবল হবে। কোথাও কোথাও 4G মিলছে না, গড়ে ওঠেনি 5G ব্যবহারের উপযোগিতাও। তারপরও সমন্বয় করে শক্তিশালী নেট সেবার প্রতিশ্রুতি বিটিআরসির। এখন 5G কিন্তু 2022-তে টেস্টেড হয়েছে এবং টেস্টেড কিন্তু করেছে আমার যে 4টা অপারেটর আছে 4টা অপারেটরই করেছে এবং ওদের জন্য যে ফ্রিকোয়েন্সি এই 5Gর জন্য দেওয়ার কথা সেই স্পেকট্রাম কিন্তু অলরেডি আমরা দিয়েছি। হ্যাঁ, এটা 2.3G ব্যান্ডে, 2.6G ব্যান্ডে এবং টেলিটককে দেওয়া হয়েছে 3.5G ব্যান্ডে। নীতি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন টেলিযোগাযোগ খাতের কাণ্ডারি সাবেক এই মন্ত্রী। সরকারি কোম্পানিগুলো একটা অদ্ভুত সিস্টেমে কাজ করে। তার একমাত্র স্যাটেলাইট কোম্পানি ছাড়া বাকিগুলোর বোর্ড আছে এবং বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সচিব। ওই সচিবের মাধ্যমে এগুলো পরিচালিত হয়। সচিব তো ব্যবসা বোঝে না, কিন্তু তিনি ব্যবসায়ী কোম্পানির প্রধান হিসেবে বসে থাকেন এবং সেগুলো মন্ত্রীদের সাথে পরামর্শ করেন না সচিবরা। যেই কারণে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই স্ট্রাকচারটা পরিবর্তন করা। ইন্টারনেটের গতি ও মূল্য গ্রাহকের নাগালের মধ্যে রাখাকে প্রাধান্য দিতে হবে বলেও মত তার। মোবাইল যদি ব্যবহারকারী আছে তাকে জিজ্ঞেস করেন, বলো তো তোমার একটা বড় প্রবলেমের নাম বলো। একটা বলবে যে আমার ইন্টারনেটের দাম বেশি, আর একটা বলবে যে আমার ব্যান্ডউইথ তো নাই। আমাদের যারা অপারেটর আছে তারা সেই পরিমাণ স্পিড দিতে পারছে না। আমাদের দেশের মানুষ কিন্তু প্রযুক্তি খুব সহজে গ্রহণ করে, সেই প্রযুক্তিটা গ্রহণ করে যেটা তার কাজে লাগে। এই কাজে লাগার বিষয়টা রাতারাতি তো হয় না। ব্যান্ডউইথ রপ্তানি এ খাতের অর্জন হলেও অন্য খাতেও মনোযোগ দিতে হবে সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জয়পুরহাটের বাজারে ধানের দাম হঠাৎ মন প্রতি প্রায় 400 টাকা কমে গেছে। দিশেহারা কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট করে দাম কমিয়েছেন মিল মালিকরা। ন্যায্য মূল্য পেতে বাজার দরে সরকারি হস্তক্ষেপ চান তারা। তবে মিল মালিকদের দাবি, আগের মজুদ ধান বিক্রি না হয় অর্থ সংকটে কিনতে পারছেন না তারা। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কয়েকদিনের ঝড় বৃষ্টিতে জয়পুরহাটের ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। রয়েছে কৃষি শ্রমিক সংকটও। তারপরও বাজারে বাড়ছে ধানের আমদানি। তবে চাহিদা কমায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। বাজারগুলোতে 2 সপ্তাহ আগেও চিকন জাতের ধান বিক্রি হয়েছে 1300 থেকে 1350 টাকা মন দরে। এখন কমে দাঁড়িয়েছে মন প্রতি 1050 থেকে 1100 টাকা। 900 টাকা দাম ধানের মন কয়, লেয়ার মতন কোনো পার্টি নাই। এই ধানগুলা কি আমরা পুকুরে ফেলে দেব না রাস্তায় বিছে দেব? সরকার আমাদের উপর কোনো শোক লজরি দিচ্ছে না। ধান কাটলাম শ্রমিক যে 3000 টাকা বিঘা, এবারে 7000 টাকা বিঘা, তার শ্রমিক নাই, ধানও লিখছে না বাজারে আনে। কত কষ্ট করে 960 টাকা ধান বিক্রি করলাম, সে সম্পা কাটারি ধান। ধানের দাম কমায় লোকসানের শঙ্কা কৃষকদের। তাদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেটে এমনটা হচ্ছে। ব্যবসায়িকরা নির্দিষ্টভাবে সিন্ডিকেট করে নিচ্ছে, আমদানি করে নিচ্ছে। ওরা বাইরে কিনে একদিন, পরের দিন আর কিনে না।
ধান বেচা পর 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পর পর আমাদের ধানের ব্যাপারে টাকা দিচ্ছে। তবে মিল মালিকরা বলছেন আগের মজুদ ধান বিক্রি না হওয়া এবং খারাপ আবহাওয়ায় ধানের মান খারাপ হওয়ায় দাম কিছুটা কমেছে। রোদ নাই, একেতে বৃষ্টি, এই কারণে আমরা ধান শুকান পাচ্ছি না, এই জন্য একটু বাজার কম। একটি 2 টিপ কেনার পর আর নতুন করে ধান কিনে আর ঠিক করে রাখা যাচ্ছে না, যেহেতু ভিজা ধান, এই ধানগুলো পরে কালারটা নষ্ট হয়ে যায়। নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি ধানের বাজার নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতে প্রতিহত করার আশ্বাস কৃষি বিপণন বিভাগের। সিন্ডিকেট কাজ করে তাহলে কৃষি বিপণন আইন অনুযায়ী জেলা প্রশাসনের সহযোগিতায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবার শেষ দিকে আবহাওয়ার সমস্যা এবং কৃষি শ্রমিক সংকট বিবেচনায় কৃষকদের ধান কাটার যন্ত্রপাতি ভর্তুকি দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা ধান কর্তনের জন্য 50% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র বিতরণ করেছিলাম। এই যন্ত্রগুলো দিয়ে ধান কাটা, মাড়া, ঝাড়া এবং বস্তাবন্দি একসঙ্গে হয়। জয়পুরহাট জেলায় ৬৯,৬০৫ হেক্টর জমিতে আবাদে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,22,530 মেট্রিক টন এবং চালের লক্ষ্যমাত্রা 2,81,686 মেট্রিক টন। রত্না সামান, ২১শে টেলিভিশন। সহস্রাধিক বছরের ঐতিহ্যের ধারক যশোরে যোগ হলো আরও একটি প্রত্নতত্ত্ব সম্পদ। এবার মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামে খনন কাজের পর বেরিয়ে আসছে প্রাচীন স্থাপনার দেয়াল, মৃৎপাত্র, বাটি, পাথর আর বিভিন্ন ধরনের পশুর হাড়। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট এখন প্রত্নতত্ত্ব গ্রামটি। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের খেদাপাড়া গ্রামের ধনপোতা মাঠের ঢিবিটি বহু প্রজন্ম ধরে দেখে আসছেন গ্রামবাসী। রাজারা গুপ্তধন পুঁতে রাখতেন, এ ধারণায় এর নাম ধনপোতা ঢিবি। ২০০৬ সালে পাশের ভোজগাতি ইউনিয়নের দোনার গ্রামে লালমাই পাহাড়ের বৌদ্ধ বিহার সভ্যতার সমসাময়িক দমদম পীরের ভিটা খননের সময় ৮ ফুট উঁচু ধনপোতা ঢিবিও নজরে আসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। ১৭ বছর পর গত বছরের ১০ ডিসেম্বর থেকে খনন চলছে ঢিবিটির। অল্প কিছু আমরা প্রত্নবস্তু পেয়েছি, এখনই আসলে পূর্ণাঙ্গভাবে বলা সম্ভব নয় এটি কোন সময়কার বা কত বছর পুরাতন। খনন কাজ আরও শেষ হলে তারপর পুরোপুরি বলা যাবে যে আসলে এটি কোন ধরনের স্থাপনা ছিল। স্বরূপ নদের পাড়ের ঢিবিটি বিরাট বা স্বরূপ রাজার বাড়ি বলেই জন্ম থেকে শুনে আসছেন স্থানীয়রা। মানে ৭-৮ বছর আগের কাহিনী, আমার বাপ দাদারা তাদের মুখে শুনছি, তারা কথা আমরা আমার বাপ দাদাদের মুখে শুনছি। খননকারীরা বলছেন প্রাচীন এ ভবনটির স্থাপত্য শৈলী ও দেয়ালে পাওয়া ইটের সাথে ৭ম, ৮ম দশকে নির্মিত কেশবপুরের ভরত ভাইনার ভরত রাজা দেওলের মিল রয়েছে। ২০০৬ সালে এই ঢিবি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। তারপরে আমাদের সিদ্ধান্ত হয় যে এখানে একটি প্রত্নতত্ত্ব খনন কাজ করার। আসলে এই ধারাবাহিকতার কারণেই আমরা কিন্তু এই অর্থ বছরে এখানে প্রত্নতত্ত্ব খনন কাজ শুরু করি। ধনপোতার ঢিবিতে ২০টি কূপ খনন করা হবে। 10টির মতো খননের পর প্রাচীন স্থাপনার পোড়া ইটের বেশ কয়েকটি চওড়া দেয়াল বের হয়ে এসেছে। পাওয়া গেছে মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও পেরেকো। সেগুলো দেখতে আসছেন নানা প্রান্তের দর্শনার্থীরা। ৫৭ শতক ঢিবিটির বর্তমান মালিক খেদাপাড়া গ্রামের পঙ্কজ বিশ্বাস বলেন, এটি তাদের ঠাকুরদাদাদের পৈতৃক সম্পদ। প্রায় ৭ প্রজন্ম এ ঢিবি দেখে আসছেন তারা। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমার বাবার আমলের থেকে আমার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদার আমলের থেকে আমাদের এইভাবে বইয়ে আসতেছে। এখন এটা কি আমরা বলতেই পারবো না, ওর ভিতর কি আছে না আছে। প্রাচীন এ প্রত্নতত্ত্ব সম্পত্তি ঘিরে নতুন পর্যটন সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। নগদ অর্থ সাথে না থাকলেও মিঠাইয়ে খাবারের দাম পরিশোধ করা যাচ্ছে বিকাশে, সাথে মিলছে 10% ঝটপট ছাড়। মিনালা দিবার রিপোর্ট। যে কোনো উৎসবে মিষ্টি জাতীয় খাবারের জুড়ি নেই, সাথে স্ন্যাক্স থাকলে নাস্তা হবে জমজমাট। নানা ধরনের স্ন্যাক্স, মিষ্টি সহ বাহারি খাবারের পসরা জনপ্রিয় ব্র্যান্ড মিঠাই বেকারি অ্যান্ড সুইটসে। রাজধানীর বনশ্রীর ই ব্লকের আউটলেটে মিলছে উৎসব ও জন্মদিনের কেক। বিভিন্ন ধরনের ছানার মিষ্টির সাথে আছে বালুশাই, দিল্লি চমচম, বাকলাবা, আলতাফুন।
মিঠাই কিন্তু পিওর দুধ দিয়ে তৈরি হয়। ছানা যে আইটেমগুলো আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। মিঠাই ছানার বালুশাই আছে, ভোগসাগর আছে, স্পেশাল ছানার ক্ষীরমোহন আছে। তারপরে মিঠাইতে আপনি পাচ্ছেন অরেঞ্জ ভোগ, যেটা আমাদের স্পেশাল আইটেম, আফলাতুন, আমাদের বাকলাবা, আমাদের দিল্লি চমচম, এই আইটেমগুলো আমাদের সবথেকে পপুলার। আছে বাহারি কেক এবং স্ট্রবেরি, ব্লুবেরি, ম্যাঙ্গো, লেমন, অরেঞ্জ, চকলেট, ভ্যানিলা পেস্ট্রি। আউটলেটটিতে পাওয়া যাচ্ছে নিজস্ব কারখানায় তৈরি বিস্কুট, কুকিজ সহ নানা মুখরোচক খাবারও। বার্গার, পিৎজা, বিভিন্ন প্যাটিস, ডোনাট সহ নানা ক্রোকারিজ আইটেম। মিঠাই কিন্তু মিষ্টির বাহিরেও আপনি বেকারি আইটেম পাচ্ছেন। যেমন মিঠাই শুধু আগে মিষ্টি ছিল, এখন বর্তমানে বেকারিয়ান কেক সব বলে পরিচিত। আপনি যদি চান দেখতে পারেন আমাদের কেকের আইটেমগুলো। কেকেতে আমাদের ম্যাক্সিমাম আইটেমগুলো এখন আমাদের ডেভেলপ হয়েছে, যেমন ম্যাঙ্গো কেক আছে, বাটার স্কচ কেক আছে। মিঠাইতে ডেজার্টে আছে মালাই কুলফি, পাটিসাপটা পিঠা, চকলেট বলসহ আরও অনেক কিছু। খাবারের দাম বিকাশে সর্বনিম্ন 500 টাকা পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন 10% ছাড়। বিকাশে একটা ক্যাম্পেইন চলে আমাদের, সেটা হচ্ছে আপনার কাস্টমার একটা পারচেস করলে শেষে একটা ডিসকাউন্ট পাবে, 10% ক্যাশব্যাক পাবে। এটা হচ্ছে দিনে একবার এবং সে সর্বোচ্চ 2 বার পাবে। কাস্টমার আমরা দিন খুব ভালো পাচ্ছি, কাস্টমার আছে আমাদের কাছে। এটা হচ্ছে পজিটিভলি নিচ্ছে কাস্টমার, কারণ কাস্টমার একটা ডিসকাউন্ট পাচ্ছে। অফারটি চলবে ঈদুল আজহা পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুয়েতের মানকাফ শহরে শ্রমিকদের আবাসনে আগুন, অন্তত 41 জনের মৃত্যু। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। 2030 সালের মধ্যে দেশে ফ্যাটি লিভার মহামারী আকার ধারণ করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনায় তারা বলেন, ফ্যাটি লিভারের কারণে বিশ্বজুড়ে বাড়ছে হার্টের সমস্যা, এছাড়া বাড়ছে বিভিন্ন ধরনের রোগও। বেশি খেয়ে কম হাঁটার কারণে বাংলাদেশের 4,50,00,000 মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত বলে জানান বিশেষজ্ঞরা। অতিরিক্ত তেল জাতীয় খাবারের কারণেই বাড়ছে ফ্যাটি লিভার। ধারা সংশোধন করে স্বাস্থ্য খাতে নন ক্যাডার কর্মকর্তাদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে দাবি উত্থাপন করে এই উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা জানান, গত 9 মে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় বেশ কিছু ধারা সংশোধনের প্রস্তাব পাশ করা হয়। এর মধ্যে আপিল বিভাগের রায় অমান্য করে নন ক্যাডার কর্মকর্তাদের বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এসব ধারা সংশোধন হলে স্বাস্থ্য খাতে প্রায় 35,000 বিসিএস ক্যাডারের মধ্যে 15,000 কর্মকর্তা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি অ্যাসোসিয়েশনের। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থ আত্মসাতের মামলায় ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আইন অনুযায়ী বিচার বললেন মন্ত্রী। বেনজিরের আরও সম্পত্তির সন্ধান, ক্রোকের নির্দেশ, অভিযোগ প্রমাণ হলে আইনি ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তি, তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার তাগিদ অর্থনীতিবিদদের, রাজস্ব আহরণ বাড়ানোর পরামর্শ। জাতীয় ঈদগাহে এবার 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা, 24 ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।